শিক্ষার্থীবৃন্দ সালামু আলাইকুম। আজকে ইউটিউবের দ্বিতীয় ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতির চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতির বিশেষ কিছু ফিচার নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ফিচারগুলো পরীক্ষায় ব্যাপক আসে। এই ফিচারগুলোর মধ্যে আমি যে আলোচনার টপিকসগুলো নির্ধারণ করেছি সেটার প্রথম টপিকসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেভাবে একটি সংখ্যা গঠিত হয়, অর্থাৎ একটা সংখ্যা কিভাবে গঠিত হয়। আমরা জানি যে যদি একই বিন্যাস থাকে, যেমন আমরা যদি বলি যে 1 2, এটা কি হবে এই মুহূর্তে আমরা বলতে পারবো না। দশমিকের ক্ষেত্রে এটা 12 হবে, কিন্তু হেক্সাডেসিমালের ক্ষেত্রে কি হবে? আমার এই ভিডিওটা যদি তুমি না টেনে দেখো তাহলে তুমি 1 2 সংখ্যাটা কাকে নির্দেশ করছে এটা খুব সহজেই তুমি বুঝতে পারবা। আবার এইটা দশমিকে 12 বোঝালেও অক্টালে কিন্তু এটা 12 বোঝায় না। অর্থাৎ একই বিন্যাস থাকার পরেও ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতিতে ভিন্ন ভিন্ন সংখ্যা রিপ্রেজেন্ট করে। সাধারণত আমরা এটা জানি সংখ্যা পদ্ধতির এই অঙ্কগুলোর একই বিন্যাস থাকলেও ভিন্ন ভিন্ন সংখ্যা কিভাবে নির্দেশ করে এইটা আমরা শিখে যাব যদি আমরা এই টপিকসটা ভালোভাবে বুঝে যাই। এবং এই টপিকসটা ভালোভাবে বুঝতে হলে তোমাদেরকে ভিডিওটা না টেনে দেখতে হবে। 1 নাম্বার টপিকস হলো এটা। 2 নাম্বার হলো সেকেন্ডের মধ্যে যে কোনো দশমিক সংখ্যার বাইনারি বের করতে শিখবো আমরা। সেকেন্ডের মধ্যে যে কোনো দশমিক সংখ্যার বাইনারি আমরা বের করতে পারবো। যদি তুমি না টেনে ভিডিওটা দেখো নিশ্চিত থাকো যে তুমি যে কোনো সংখ্যার দশমিক সংখ্যার বাইনারি সেকেন্ডের মধ্যেই বের করতে পারবা। আচ্ছা, 3 নম্বর টপিকস হচ্ছে যে কোনো সংখ্যার পূর্বের সংখ্যা এবং পরের সংখ্যা নির্ণয়। দেখা গেছে যে বোর্ডের প্রশ্ন, আমি যেহেতু বোর্ডের খাতা কাটি, দেখা গেছে বোর্ডের প্রশ্নে ব্যাপক এই প্রশ্নটা আসে যে একটা সংখ্যা দেওয়া থাকবে, বলবে এর পূর্বের সংখ্যা কী হবে, একটা সংখ্যা দেওয়া থাকবে বলবে এর পরের সংখ্যা কী হবে, বের করো। এমসিকিউতে এই প্রশ্নগুলো সাধারণত সচরাচর দেখা যায়। এমনকি অনুধাবনমূলক প্রশ্নেও এই টপিকসটা থেকে প্রশ্ন আসে। সেই জন্য আমি এই টপিকসটা আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রাখছি। চতুর্থ টপিকস হচ্ছে সেকেন্ডের মধ্যে আমরা কীভাবে অক্টাল সংখ্যা যোগ করতে পারবো। দুটো অক্টাল সংখ্যা দেওয়া থাকলে কিভাবে যোগ করা যাবে খুব ইজিলি, এবং দুটো হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া থাকলে খুব ইজিলি কীভাবে যোগ করা যায় এটা আমরা শিখব। তাহলে চলো শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আচ্ছা, এখন আমরা আলোচনা করব যেভাবে একটি সংখ্যা গঠিত হয়। একটা সংখ্যা গঠনের জন্য দুটি পদ্ধতি আছে, মনে রাখতে হবে। একটা সংখ্যা গঠনের জন্য দুটি পদ্ধতি আছে। এই দুটি পদ্ধতি আমরা আজকে আলোচনা করব, তবে একটু দ্রুত আলোচনা করব, কেননা দ্রুত আলোচনা না করলে এই ভিডিওটা 30 মিনিটের উপরে চলে যাবে। তারপরেও দেখা যাবে যে এই ভিডিওটা 30 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। যেহেতু আমরা খুব দ্রুত আলোচনা করব, এই জন্য খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথম কথা হলো যে যেভাবে একটা সংখ্যা গঠিত হয়, এই টপিকসে আমি বলতেছি একটা সংখ্যা গঠিত হওয়ার জন্য দুটো পদ্ধতি রয়েছে। 1 নাম্বার হলো নাম্বার 1 সেট সিস্টেম, নাম্বার 2 সাম সিস্টেম। দুটি পদ্ধতি আছে। 1 নম্বর হচ্ছে সেট সিস্টেম আর 2 নম্বর হচ্ছে সাম সিস্টেম। 1 নম্বর পদ্ধতি সেটের ক্ষেত্রে আমরা সাধারণত সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোকে একটা ইউনিভার্সাল সেটের উপাদান হিসেবে ধরে নিই। সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোকে একটা ইউনিভার্সাল সেটের উপাদান হিসেবে ধরে নিই। যেমন আমরা যদি বলি যে দশমিক সংখ্যার অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 9, এই 0 থেকে 9 অঙ্কগুলো হবে একটা সার্বিক সেটের উপাদান। যেমন 0 1 2 3 4 5 6 7 8 and 9 একটা সার্বিক সেটের উপাদান হবে। এখন এই সার্বিক সেটের উপাদানগুলো থেকে আমরা সাবসেট তৈরি করে সংখ্যাগুলো গঠন করব। সাবসেট তৈরি করে সংখ্যাগুলো গঠন করব। কীভাবে সেটা? সংখ্যাগুলো গঠিত হবে এইভাবে। প্রথমে একটা করে অঙ্ক, প্রথমে হবে কি 0, তারপর হবে 1, তারপর হবে 2, তারপর হবে 3, এরকম হতে হতে 9 পর্যন্ত একটা করে সংখ্যা গঠিত হবে। 0 থেকে 9 পর্যন্ত প্রথমে একটা করে অঙ্ক নিয়ে গঠিত হবে সংখ্যাগুলো, তারপরে 2 অঙ্ক নিয়ে গঠিত হবে। যেমন আমরা 0 থেকে 9 লিখে ফেলছি, তার মানে একটা করে অঙ্ক ব্যবহৃত হয়ে গেছে। এবার 2টা করে অঙ্ক ব্যবহার করার পালা। এখন আমরা যদি 2টা করে অঙ্ক লিখতে যাই, তাহলে প্রথম সংখ্যা যেটা লিখব সেটা হলো 10, অর্থাৎ 10। 10 লিখতে গিয়ে আমাকে দুইটা অঙ্ক ব্যবহার করতে হবে। দুইটা সংখ্যা না, দুইটা অঙ্ক ব্যবহার করতে হবে। তাহলে এই দুইটা অঙ্ক কি হবে? এই দুইটা অঙ্ক হবে অবশ্যই প্রথম দুইটা অঙ্ক, অন্য কোনো অঙ্ক ব্যবহার করা যাবে না। যেহেতু আমার প্রথম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এই জন্য আমাকে প্রথম দুইটা অঙ্ক নিয়ে গঠন করতে হবে সংখ্যাটা। এখন আমি যদি প্রথম দুইটা অঙ্ক নিয়ে গঠন করতে চাই, তাহলে 0 আর 1 আছে। তাহলে আমি যদি 0 এবং 1 নিয়ে সংখ্যাটা গঠন করি, তাহলে সংখ্যাটা 0 1 নিয়ে গঠন করার কারণে 1 বোঝাবে, 10 বোঝাবে না। সেই জন্য আমার সিকোয়েন্সটা শুরু হবে 1 থেকে। তাহলে প্রথম 1 এবং 0,
1 এবং 0 এই দুইটা অঙ্ক নিয়ে গঠন হবে 10 নাম্বারটা। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে প্রথম দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা অবশ্যই 1 এবং 0 দিয়ে হবে, সেটা দশমিক সংখ্যা পদ্ধতি হোক, অক্টাল সংখ্যা পদ্ধতি হোক বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হোক। এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। প্রথম দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা 1 এবং 0 দিয়ে হবে, কেননা 0 দিয়ে শুরু করা যাবে না, 0 দিয়ে সিকোয়েন্স শুরু করা যাবে না। আমি যদি 0কে 1-এর সামনে বসাই তাহলে সেটা 1কে নির্দেশ করবে, এই জন্য আমাকে শুরু করতে হবে 1 দিয়ে, 1-এর সাথে 0 নিতে হবে, তাহলে 10 হবে 1 and 0 দিয়ে। তাহলে এরপরের সংখ্যাটা হবে 1 এবং 1, 1-এর সাথে 1, তারপরে হবে 1-এর সাথে 2, 1-এর সাথে 2, তারপরে হবে 1-এর সাথে 3, 1-এর সাথে 3। তার মানে 10-এর পরে 11, 12, 13 এভাবে চলতে থাকবে। এভাবে একটা সময় কী হবে 19 হবে। তাহলে 1-এর সাথে যখন সবগুলোই নেওয়া শেষ হয়ে যাবে তখন আমি শুরু করব 2 দিয়ে, অর্থাৎ এরপরের সংখ্যাটা হবে 20, মানে 20। যেহেতু 1-এর সাথে সবাইকে একবার করে নিয়ে উপসেট তৈরি হয়ে গেছে বা সংখ্যার মানে অঙ্কগুলো দিয়ে সংখ্যা তৈরি হয়ে গেছে, এই জন্য আমাকে এবার 2 দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ এইবার হবে 20, তারপরে 21, তারপর হবে 21, এরকমভাবে চলতে থাকবে। এটা হলো সংখ্যা গঠনের সেট পদ্ধতি। সংখ্যা গঠনের সেট পদ্ধতি থেকে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতিতে প্রথম দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা হবে 1 এবং 0 দিয়ে, 1 এবং 0 দিয়ে। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আসব সাম সিস্টেমে। সাম সিস্টেমটা অত্যন্ত সহজ। এই সিস্টেমে আমরা সাধারণত যে কোনো সংখ্যার সাথে তার 1 যোগ করে পরের সংখ্যাটা গঠন করব। যে কোনো সংখ্যার সাথে কারেন্ট নাম্বারটার সাথে অর্থাৎ বর্তমান নাম্বারের সাথে 1 যোগ করে পরের সংখ্যাটা গঠন করব। অত্যন্ত সহজ একটা পদ্ধতি। এই পদ্ধতিটা খুবই ইফেক্টিভ, যদিও এই পদ্ধতিটা একটু জটিল আছে, কিন্তু সাম সিস্টেমটা অর্থাৎ যোগফল বের করে পরের সংখ্যা নির্ধারণ করা বা সংখ্যাগুলো কীভাবে গঠিত হচ্ছে সেটা বের করা হচ্ছে খুবই সহজ। কিভাবে সেটা আমরা দেখি। যেমন সাম সিস্টেমের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দশমিকের ক্ষেত্রে আমরা লিখলাম, দশমিকের ক্ষেত্রে 0, তারপর হচ্ছে 1। এখন আমরা যদি 2 নিতে চাই, অর্থাৎ আমরা চাচ্ছি যে আমরা 2 সংখ্যাটা নিব, তাহলে তার সাথে 1 যোগ করব। কেননা আমরা একটু আগেই বলছি যে সংখ্যার কারেন্ট নাম্বারটার সাথে সংখ্যা পদ্ধতিতে কারেন্ট নাম্বারটার সাথে আমাকে 1 যোগ করে পরের সংখ্যাটা গঠন করতে হবে। তাহলে 1-এর সাথে 1 যোগ করতে হলে হয়ে যায় 2। আমরা জানি দশমিকে 2 এর প্রতীক হচ্ছে এটা, এই জন্য আমরা 2 বসাই দিলাম। এরপরে 3 সংখ্যাটা পেতে হলে আমাকে আবার 1 যোগ করতে হবে, অর্থাৎ 3 এর সাথে 1 যোগ করলে কী হবে 3। এইভাবে আমি 9 পর্যন্ত লিখতে পারবো। 9 পর্যন্ত যখন হয়ে যাবে তখন আমাকে আবার 1 যোগ করতে হবে। তাহলে 1 যোগ করলে কত হবে, 9-এর সাথে 1 যোগ করলে 10। আমরা জানি 9-এর সাথে 1 যোগ করলে 10 হলেও 10 যেহেতু প্রথম দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা পদ্ধতি। কেন প্রথম দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা পদ্ধতি? কারণ 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক আছে। 10টা অঙ্ক একবার ব্যবহৃত হয়ে গেলে পরে আমাকে 2 অঙ্ক দিয়ে সংখ্যা গঠন করতে হবে। এখন আমি যদি 2 অঙ্ক দিয়ে সংখ্যা গঠন করতে চাই তাহলে 10 নাম্বারটা হবে প্রথম দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এটা আমরা খুব সহজেই এইভাবে বলি যে সংখ্যা পদ্ধতির বেজের সমান যখন হয়ে যাবে সংখ্যাটা, তখন সেটা 2 অঙ্ক হবে। বেজের সমান যখন হবে, অর্থাৎ 10-এর ক্ষেত্রে প্রথম দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। তো এবার 10-এর ক্ষেত্রে প্রথম দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে 1 এবং 0। ঠিক একইভাবে এরকম আমরা 0-এর সাথে 1 যোগ করে 1, এই যে 0-এর সাথে 1 যোগ করলে আবার 1 হয়, আমরা 1 1 11 এরকমভাবে সংখ্যা গঠন করতে থাকবো। এটা হচ্ছে সাম সিস্টেম। দেখে মনে হচ্ছে অত্যন্ত ইজি, বাট এটা কি করবে, এটা কেমন কি, এটা তেমন কি কোনো কিছু আমাকে উপকার দেবে? অবশ্যই এর উপকারিতাটা ব্যাপক। কীভাবে আমরা বুঝবো? আমরা যদি এবার বাইনারিতে আসি তাহলেই বুঝে যাব যে এটা কত ইফেক্টিভ একটা সিস্টেম, অত্যন্ত ইফেক্টিভ সিস্টেম। এই সংখ্যা পদ্ধতির এই গঠনটাতে আমরা এখন বুঝতে পারবো যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কীভাবে 1 যোগ করে পরের অঙ্কগুলো তৈরি করা যায়। প্রথমে আমরা শুরু করলাম 0 দিয়ে, তারপরে 1 দিয়ে। এখন আমরা যদি এর সাথে 1 যোগ করি তাহলে 2 গঠিত হবে। তাহলে কি গঠিত হবে? 2 গঠিত হবে। কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা যদি ইউনিভার্সাল সেট হিসেবে বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো নেই তাহলে 0 আর 1কে পাবো, আর কোনো অঙ্ক নেই, মাত্র 2টাই অঙ্কই আছে। এখন এই 2টা অঙ্কের মধ্যে প্রথম অঙ্ক আমরা লিখে ফেলছি 0, তারপরের অঙ্ক আমরা লিখে ফেলছি 1, তাহলে 2টা সংখ্যা গঠিত হয়ে গেছে। এখন এরপরে হচ্ছে 2 গঠন করতে হবে। এখন 2 যেহেতু বাইনারি সিস্টেমের ভিত্তি হচ্ছে 2, সেহেতু বেজের সমান হয়ে গেছে। একটু আগে যেটা আমি বলছি, বেজের সমান হয়ে গেলে প্রথমেই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে, প্রথম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। আর প্রথম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা হয় 1 এবং 0 দিয়ে, অর্থাৎ 2 আমাকে লিখতে হবে 1 এবং 0 দিয়ে। আগের সিস্টেমের মতোই প্রথমে 0 লিখলাম, তারপর 1 লিখলাম। এখন যদি আমি 2 লিখতে চাই তাহলে 1-এর সাথে আমাকে 0 নিতে হবে, 1 এবং 0। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে 2, TW2। এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হয়ে যাবে 3। তাহলে 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1, তাহলে এটা হবে 3, THRW 3। এখন যদি আমি এর সাথে 1 যোগ করি তাহলে হয়ে যাবে 4,
এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হয়ে যাবে 4। আমরা জানি 1 আর 1 কত হয় 2, তাহলে এই যে 2 1 আর 1 2 অর্থাৎ 2 1 + 1 = 2। 2 বাইনারিতে 1 and 0 এই দুইটা ডিজিট নিয়ে হয়। যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেই জন্য ডানটা বসলো 0 বসলো, এই শূন্যটা এখানে বসলো, হাতে 1 থাকলো, হাতের 1 আর এই 1 এই 1 আর হাতের 1 1 আর 1 2 2 মানে হচ্ছে 1 0, তাহলে 4 গঠিত হয়ে গেল। তাহলে 4 গঠিত হয়ে গেল। আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পারছি, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা, এরপরে আমি যদি আবার 1 যোগ করি তাহলে 0 আর 1 1 0 1 5 হয়ে গেছে। এরপর যদি আবার 1 যোগ করি তাহলে 6 হয়ে যাবে। 1 আর 1 2, আমরা জানি 2 গঠিত হয় 1 এবং 0 দিয়ে, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেহেতু ডানটা বসবে, ডানে 0 বসলো, হাতে থাকলো 1, এইটা হাতে থাকলো, এই 1 আর 0 1 1 1, এটা হয়ে গেল 6। অর্থাৎ আমি 1 যোগ করে করে পরের সংখ্যাগুলো গঠন করছি। আবার যদি আমি এর সাথে 1 যোগ করি তাহলে 0 আর 1 1 1 করতে 1 1 করতে 1, তাহলে হয়ে গেল 7। এর সাথে যদি আবার 1 যোগ করি তাহলে হয়ে যাবে 8। তাহলে 1 and 1 মানে 2, 2 মানে হচ্ছে 1 0, 2 মানে হচ্ছে 1 and 0। তাহলে 2 হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ডান পাশের 0টা বসলো, হাতে থাকলো 1, হাতে থাকলো 1 1 আর 1 2 আবার 2 এর 0, হাতে থাকলো 1, হাতের 1 আর 1 1 আর 1 2 2 মানে হচ্ছে 1 0, হয়ে গেল 8। আশা করি বুঝতে পারছো, খুবই ইফেক্টিভ সিস্টেম। এবার যদি আমরা অক্টালের ক্ষেত্রে লিখি তাহলে আরও বোঝা যাবে। অক্টালের ক্ষেত্রে 0 তার সাথে 1 যোগ করলাম হয়ে গেল 1, তার সাথে 1 যোগ করলাম হয়ে গেল 2, এরকমভাবে চলবে 7 পর্যন্ত। যেমন দশমিকের ক্ষেত্রে আমরা লিখছি 9 পর্যন্ত। তাহলে আমরা জানি অক্টালের ক্ষেত্রে ইউনিভার্সাল সেট হিসাবে তার অঙ্কগুলো হবে 0 1 2 3 4 5 6 and 7। তাহলে 7 পর্যন্ত সংখ্যা 8টা সংখ্যা গঠিত হয়ে গেছে। এখন যখন আমি 8 লিখবো অর্থাৎ বেজের সমান হয়ে গেছে 8, তখন আমি কি করব, আমাকে এইটা বুঝতে হবে যেহেতু বেজের সমান হয়ে গেছে তার মানে 8 সংখ্যা গঠন করতে হবে। তাহলে 8 সংখ্যাটা গঠন করতে গেলে 7 এর সাথে 1 যোগ করলে তাহলে 8 হবে। আমাকে প্রথম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হিসেবে নিতে হবে, আমাকে নিতেই হবে, নো ওয়ে। সো 8 লিখতে গেলে আমাকে প্রথম 2 অঙ্ক আমরা জানি প্রথম থেকেই বলে আসতেছি, এখান থেকে আমরা বলে আসতেছি যে প্রথম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা হবে 1 and 0 দিয়ে, তাহলে 8 হবে 1 and 0 8। তাহলে এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হয়ে যাবে 8 + 1 9, তাহলে 0 আর 1 1 1 করতে 1, এটা হয়ে গেল 9। এর সাথে যদি আবার আমরা 1 যোগ করি তাহলে হয়ে যাবে 10, তাহলে 1 আর 1 2, আমরা জানি অক্টালে 2 এর প্রতীক রয়েছে, 2 বসলো 1, তাহলে হয়ে গেল 10। আবার যদি আমরা এর সাথে 1 যোগ করি তাহলে 2 আর 1 3 1, তাহলে হয়ে গেল কত 11 ELEVEN 11। আবার যদি 1 এর সাথে যোগ করি তাহলে হয়ে যাবে 3 আর 1 4 1 তাহলে হবে 12 TWEL 12। এইভাবেই সংখ্যাগুলো গঠিত হয়। তাহলে আমরা বুঝে গেলাম যে একটা সংখ্যা কিভাবে গঠিত হয়। তো এখান থেকে আমাদের সাম আপ যেটা, 3টা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে এখান থেকে আমাদেরকে। 1 নাম্বার, যে কোনো সংখ্যা পদ্ধতির প্রথম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা হবে 1 and 0 দিয়ে। যে কোনো সংখ্যা পদ্ধতির প্রথম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা হবে ফার্স্ট 2 digits নাম্বার উইল বি 1 and 0। প্রথম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা হবে 1 আর 0 দিয়ে, এটা মাথায় রাখতে হবে। এবং সেটা অবশ্যই হবে ভিত্তির সমান, অর্থাৎ 10-এ গিয়ে 1 0 হবে, 2-এ গিয়ে 1 0 হয়ে গেছে বাইনারির ক্ষেত্রে, কারণ তার ভিত্তির সমান হয়ে গেছে। অক্টালের ক্ষেত্রে 8 হচ্ছে বেস বা ভিত্তির সমান হওয়ার কারণে 1 and 0 হয়েছে 8-এ গিয়ে। তারপরে আমরা 1 যোগ করে করে পরের সংখ্যাগুলো গঠন করতে পারছি। যদিও এটা সময় সাপেক্ষ, কিন্তু এটা বোঝাতে গিয়ে যে একটা সংখ্যা কিভাবে গঠিত হয় এই বিষয়টা তোমাদেরকে বোঝাতে গিয়ে আমি 2টা বিষয় তোমাদেরকে বোঝালাম, একটা হলো সেট সিস্টেম, একটা হচ্ছে সাম সিস্টেম। এখন এখান থেকে আরেকটা বিষয় আমরা বুঝে গেছি বা আমরা বের করব, সেটা হলো যে দশমিকের সাথে এর ডিফারেন্স হচ্ছে 2। যেখানে এখানে 10, এখানে 10, এখানে 10 হচ্ছে 1 and 0 দিয়ে, এখানে 10 হচ্ছে 1 and 2, এই 2টা ডিজিট দিয়ে। 1 এবং 2 দিয়ে এখানে হচ্ছে 10, আর 1 আর 0 দিয়ে হচ্ছে এখানে 10। কেন এটা হলো? কারণ দশমিকের ভিত্তি হচ্ছে 10 আর অক্টালের ভিত্তি হচ্ছে 8। অক্টাল যেহেতু 8 বেজের সেহেতু সে আগেই মানে 8-এ গিয়েই 2 ডিজিট হয়ে যাচ্ছে, আর দশমিক যেহেতু 10 বেজের অর্থাৎ 10 ভিত্তিক সেই জন্য সে 10-এ গিয়ে 2 ডিজিট হচ্ছে। যেহেতু সে 2টা সংখ্যা আগেই 2 ডিজিট হচ্ছে সেই জন্য দশমিকের সাথে অক্টালের ডিফারেন্স হচ্ছে 2। এই জন্য আমরা যখনই কোনো সংখ্যা লিখব দশমিকের সাথে অক্টালের
দশমিকের সাথে অক্টালের, বিশেষ করে এইগুলো তখন আমরা +2 করে লিখব, অর্থাৎ 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 না, 15 পর্যন্ত 1 এর ঘরের, 2 এর ঘরে যাওয়া যাবে না, 1 এর ঘরেরগুলোর সাথে 1 এর সাথে 1, 1 এর সাথে 2, 1 এর সাথে 3, 1 এর সাথে 4, এগুলো আমরা 2 ইনক্রিজ করে লিখব দশমিকের ক্ষেত্রে লিখতে গিয়ে। অর্থাৎ যখন আমি বলবো যে 10, তাহলে দশমিক হয় 1 0 দিয়ে, আমি অক্টালে লিখব 1 2 দিয়ে। আশা করি বুঝতে পারছো। এইটার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে বাইনারিতে 1 0 হচ্ছে 2, আবার 1 0 0 হচ্ছে 4, কারণ বাইনারির ভিত্তি যেহেতু 2, সেই কারণে তার দ্বিগুণ হলে একটা করে অঙ্ক বৃদ্ধি পাবে। এখানে 1 0 হয়েছে 2-তে, এখানে 1 0 0 হয়েছে 4-এ, আবার 1 0 0 0, অর্থাৎ এখানে 2 অঙ্ক হচ্ছে 2, এখানে 3 অঙ্ক হচ্ছে 4, 4 অঙ্ক হচ্ছে 8, তার মানে 2 4 8, একটা করে অঙ্ক বৃদ্ধি পাবে ভিত্তির সাথে গুণ আকারে, অর্থাৎ দ্বিগুণ হয়ে। যেমন দশমিকের ক্ষেত্রে একটা করে অঙ্ক বৃদ্ধি পায় 10-এ, তার 10 গুণ হবে 100-তে আরেকটা অঙ্ক বাড়বে, 1000-এ আরেকটা অঙ্ক বাড়বে। ঠিক অক্টালের ক্ষেত্রেও তাই, 8-এ গিয়ে একটা অঙ্ক বাড়ছে, তার 8 গুণ 64-এ গিয়ে একটা অঙ্ক বাড়বে, তখন ওটা হবে 3 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ 64 হবে 100, এটা হচ্ছে 64। আশা করি বুঝতে পারছো। চলো তাহলে নেক্সট টপিক্সে যাই। শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম ব্যাক। এখন আমরা আলোচনা করব দ্বিতীয় টপিক্স। আমাদের দ্বিতীয় টপিক্স ছিল সেকেন্ডের মধ্যেই যে কোনো দশমিক সংখ্যার বাইনারি। আমাদের দ্বিতীয় টপিক্স ছিল সেকেন্ডের মধ্যেই যে কোনো দশমিক সংখ্যার বাইরে। একটু আগে আমরা যে ছকটা দেখছি, ওই ছকটাতে আমরা বলছি যে দশমিক সংখ্যার একটা করে অঙ্ক বৃদ্ধি পাবে দ্বিগুণ যখন হবে ভিত্তির সাথে, তখন একটা করে অঙ্ক বৃদ্ধি পাবে দ্বিগুণের ক্ষেত্রে। অর্থাৎ আমরা দেখছি দশমিক বাইনারির ক্ষেত্রে দ্বিগুণ যখন হবে, বেজের দ্বিগুণ হবে, তখন একটা করে অঙ্ক বৃদ্ধি পাবে। যেমন আমরা যদি বলি যে 1 2 হচ্ছে 1 0 বাইনারিতে, আমরা একটু আগে দেখছি। তাহলে 4 হবে কি তার দ্বিগুণ, তাহলে 2 এর দ্বিগুণ, 2 × 2 4, তাহলে এটা হলো 2, তাহলে এর দ্বিগুণ হচ্ছে 4, তাহলে এর দ্বিগুণ যদি 4 হয় তাহলে আমাদেরকে একটা অঙ্ক বাড়িয়ে লিখতে হবে, অর্থাৎ 1 0 0 এটা লিখতে হবে। যদি আমরা এর দ্বিগুণ লিখি, এবার হচ্ছে 8, তাহলে আমাকে আরেকটা অঙ্ক বাড়ায় লিখতে হবে। একটা অঙ্ক বাড়াইতে গিয়ে আমাকে 0 দিয়েই শুরু করতে হবে। প্রথম অঙ্কটা 0 দিয়ে যেহেতু বৃদ্ধি পায়, যেমন আমরা 10 লিখতে গিয়ে 0 দিয়ে একটা অঙ্ক বাড়ায় লিখছি, ঠিক একইভাবে প্রথম যে অঙ্কটা বৃদ্ধি পাবে সেটা হবে 0 দিয়ে। তাহলে আমরা যদি 16 লিখতে চাই, তাহলে হবে আরেকটা 0 ইনক্রিজ করে লিখতে হবে, এটা হলো 16। একইভাবে আমরা যদি আরেকটা 0 বেশি বাড়ায় লিখি, তাহলে এবার কি হবে 32। আশা করি বুঝতে পারতেছো, খুবই সহজ, শুধু দ্বিগুণ করতেছি আমরা। আচ্ছা, এবার তাহলে 1 2 4 8 16 32 64। এখন খেয়াল করো 1 2 3 4 5টা শূন্য হয়েছে, 1 2 3 4 5 6 6টা শূন্য হয়েছে, মানে একটা অঙ্ক এখান থেকে এটা বাড়াই দিছি, হয়ে গেছে 64, হয়ে গেছে 64। অর্থাৎ আমি এখন তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, এইভাবে চলবে, এভাবে চলতে থাকবে। কতদূর পর্যন্ত চলবে? আনলিমিটেড, ইনফাইনিটি পর্যন্ত চলবে। তাহলে এখান থেকে আমরা একটা ধারা পেয়ে গেছি। ধারাটা কি? ধারাটা হচ্ছে যে অঙ্কগুলো কোথায় কোথায় বাড়বে। একে ঠিক থাকবে, এক অঙ্ক হবে, 2-এ একটা অঙ্ক বাড়বে, 4-এ একটা অঙ্ক বাড়বে, 8-এ একটা অঙ্ক বাড়বে, 16-তে একটা বাড়বে, 32-এ একটা বাড়বে, 64-তে বাড়বে, 128-এ বাড়বে, 256-তে বাড়বে, 512-তে বাড়বে, আর 1024-এ বাড়বে। অর্থাৎ অঙ্কগুলো বাড়বে একটা করে 2 4 8 16 32 64 128 256 512 1024, এগুলোতে একটা করে অঙ্ক বৃদ্ধি পাবে। আমি ডান দিক থেকে এই জন্য লিখছি যেহেতু সংখ্যাগুলো ডান দিক থেকে হিসেব করা হয়। এখন আমরা আলটিমেট আমাদের এই টার্গেটে পৌঁছে গেছি। কিভাবে? ধরো আমরা একটা সংখ্যা লিখব 37, এর বাইনারি লিখতে চাচ্ছি, 37 এর বাইনারি লিখতে চাচ্ছি। আমরা এই সংখ্যাগুলো ইউজ করি 37 লিখব। কিভাবে সেটা? এইখানে আছে 32, এর সাথে এই সংখ্যাগুলো যোগ করব। কোনটা কোনটা যোগ করলে 37 হবে? 32, আমি যদি 16 যোগ করি তাহলে হবে না, আমি যদি 8 যোগ করি তাহলে হবে না, তাহলে 32 + 8 হয়ে যায় 40। সো 8 হবে না, 16 যোগ হবে না, 32 এর সাথে আমি 4 যোগ করব, 32 + 4 36 + 2 যদি আমি দিই তাহলে হয়ে যাবে 38, তাহলে 2 যোগ হবে না, আমাকে যোগ করতে হবে 1, তাহলে 32 যোগ হবে, 4 যোগ হবে, 1 যোগ হবে, 32 যোগ হবে, 4 যোগ হবে, 1 হবে। এখন এই যেখানে যেখানে আমি
সংখ্যাগুলো যোগ করতেছি ঠিক ওইগুলোতে আমি বসাবো 1, আর যেগুলোতে যোগ করতেছি না ওইগুলোতে আমি বসাবো 0। তার মানে ব্যাপারটা হলো আমি 32 যোগ করছি, তার মানে এখানে হবে 1, 16 যোগ করে নিই এখানে হবে 0, 8 যোগ করে নিই হবে 0, 4 যোগ করে নিই 4 যোগ করছি ফোর যোগ করছি 4 হবে 1, 2 যোগ করে নিই হয়ে যাবে 0, 1 যোগ করছি হয়ে যাবে 1। সো 37 এর বাইনারি হচ্ছে 1001101 হয়ে গেছে বাইনারি। তাহলে এটা কীভাবে আমরা বলবো? 1 2 নাই 4, 4 আর 5, 8 নাই 16 নাই 32 আছে, তো 32 আর 5 37 অর্থাৎ 37। আর একটা আমরা লিখতে চাচ্ছি এবার, সেটা হচ্ছে 94। তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি? 94। তাহলে আমরা যদি দেখি 64, কারণ আমি 128 যোগ করতে পারবো না, তাহলে 64 + 32 হয়ে যায় 96। সো আমি 32 যোগ করতে পারতেছি না, তাহলে আমি এবার লিখব কি 64, 32 9। আবার আমি 16 নিব, তাহলে 64 + 16 80 + 8 88 88 + 4 92 + 4 হয়ে গেছে 92 + 2 94, 1 এর প্রয়োজন নাই 0। তাহলে 1 0 1 1 1 1 0 হয়ে গেছে। 0তে নাই, সরি 1 এ নাই 2তে আছে, 2 + 4 6 + 8 + 8, তাহলে 2 + 4 হচ্ছে 6, 6 আর 8 হচ্ছে 14, তারপরে প্লাস হচ্ছে 16, 1 2 4 8 16, তাহলে 16 আর 14, 16 আর 14 হচ্ছে 30 আর প্লাস হচ্ছে 64 94। অর্থাৎ এই পদ্ধতি ইউজ করে যে কোনো দশমিক সংখ্যার বাইনারি আমরা নিমিশেই ইউজ করতে পারবো। তবে এরপরে সাধারণত আমাদের বড় সংখ্যাগুলো আর আসে না। তুমি যদি এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করো, যে কোনো সংখ্যার বাইনারি তুমি নিমিশেই লিখতে পারবা। থ্যাংক ইউ। চলো তাহলে নেক্সট টপিক্সে। শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম ব্যাক। আমাদের তৃতীয় টপিক্স হচ্ছে যে কোনো সংখ্যার পূর্বের সংখ্যা এবং পরের সংখ্যা, যে কোনো সংখ্যার পূর্বের সংখ্যা এবং পরের সংখ্যা। আমি যদি দশমিকে তোমাকে বলি তাহলে খুব ইজিলি তুমি এটা বের করতে পারবা। যেমন আমি যদি তোমাকে বলি দশমিক একটা সংখ্যা হচ্ছে 500, এর পূর্বের সংখ্যাটা লিখো, খুব ইজিলি তুমি লিখতে পারবা 499। এবং আমি যদি তোমাকে বলি যে এর পরের সংখ্যাটা লিখো, তাহলে এটা হচ্ছে প্রিভিয়াস নাম্বার, PN, প্রিভিয়াস নাম্বার, পূর্বের সংখ্যা। আর আমি যদি বলি যে এর পরের সংখ্যাটা লিখো, তাহলে আমি বলছি লিখো নেক্সট নাম্বার, NN। তাহলে তুমি এখন কি লিখবা? তুমি বলবা যে স্যার 501, এর পরের সংখ্যাটা হচ্ছে 501, পূর্বেরটা হচ্ছে 499। কিন্তু এটা দশমিক সংখ্যার ক্ষেত্রে এটা খুবই ইজি, সো মাচ ইজি। কিন্তু যদি তোমাকে বলা হয় অক্টালের ক্ষেত্রে কি হবে, তাহলে ব্যাপারটা জটিল হয়ে যায়। দেখা যায় যে স্টুডেন্টরা প্রথম বুঝতে পারে না, কিন্তু ব্যাপারটা অত জটিল নয়, সহজ। তাহলে আমরা এবার শুরু করি। যদি সংখ্যাটা অক্টাল হয়, ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে 500, 500। এখন 500 পূর্বের সংখ্যা কি? যদি তোমাকে বলা হয় এই সংখ্যাটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে, এখন এর পূর্বের সংখ্যাটি কত? এই সংখ্যাটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে, এর পূর্বের সংখ্যাটি কত? যেমন আমরা দশমিকে বললাম, দশমিকের ক্ষেত্রে যদি এটা হয়তো যে 500, দশমিকের ক্ষেত্রে হলে 499, সংখ্যাটা কি হবে? 499। এটা হচ্ছে প্রিভিয়াস নাম্বার, এইটার প্রিভিয়াস নাম্বার। আচ্ছা, তাহলে এটা আমরা লিখলাম কীভাবে? এটা মুখস্থ থেকে লিখছি, কিন্তু পদ্ধতি হচ্ছে আমরা জানি যে কোনো সংখ্যা 0 এর পূর্বে 9 থাকে। যেমন তুমি যদি বলো যে স্যার 0 পূর্বে তো আর কোনো সংখ্যা থাকে না, কারণ 0 পরে 1, তারপরে 2, তারপর না, বিষয়টা এমনটা না। এটা হচ্ছে 2 অঙ্ক বা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বা তার চাইতে বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে, যে আমরা যেমন বলি যে 20 লিখছি আমি, তাহলে এর পূর্বে কি ছিল? 0 পূর্বে ছিল 9, 0 পূর্বে কি ছিল? 9, 0 পূর্বে ছিল 9, আর 2 এর পূর্বে ছিল 1, অর্থাৎ 20 এর আগের সংখ্যাটা হচ্ছে 19। তাহলে 19 আমরা কীভাবে লিখবো? 0 পূর্বে হচ্ছে 9, 2 এর পূর্বে হচ্ছে 1। সো আমরা যদি এটা খেয়াল করি তাহলে কী হবে? 0 পূর্বে হলো 9, 0 পূর্বে হচ্ছে 9, 5 এর পূর্বে হচ্ছে 4, হয়ে গেল। কিন্তু তুমি যদি মুখস্থ লিখো তাহলে তোমার জন্য বিষয়টা বেশ জটিল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? এখন অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা খুব ইজিলি লিখবো। আচ্ছা, দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 পূর্বে 9 হয়, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যেমন একটু আগে আমরা লিখছিলাম, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এর পরের সংখ্যা হচ্ছে 8, 7 এর পরের সংখ্যা হচ্ছে 8, আর 8 হচ্ছে 10 দিয়ে, তাহলে এটা 8 যদি হয় 10 দিয়ে, তাহলে তার পূর্বে কি ছিল? 7। যেমন আমরা জানি যে দশমিকের ক্ষেত্রে 10 হচ্ছে
দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এর পূর্বে কী ছিল 9, এর পূর্বে কী ছিল 9, দশমিকের ক্ষেত্রে 9 ছিল, কিন্তু অক্টালের ক্ষেত্রে কী থাকবে 7। সো সংখ্যাটা তোমাকে তখন লিখতে হবে 0-র পূর্বে 7 ছিল, তাহলে 7 হবে। আবার 0-র পূর্বে 7 ছিল, তাহলে 7 হবে। কিন্তু 5-এর পূর্বে কী ছিল 4, খুব ইজি একটা ব্যাপার, তাহলে তুমি নিশ্চিত থাকো যে 5-এর পূর্বে 4 ছিল। সুতরাং 500 এর পূর্বের সংখ্যাটা হচ্ছে, প্রিভিয়াস নাম্বারটা হচ্ছে 477। খুবই সহজ, খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা, এখন আমরা যদি বলি যে এর পরের সংখ্যা কি, এর পরের সংখ্যা আমরা এক যোগ করব, খুবই সহজ। যেমন আমরা যদি বলি যে একটা সংখ্যা আছে 237, এটা একটা অক্টাল সংখ্যা, দশমিক নয়, অক্টাল, কারণ এর সাথে এক যোগ করে আমরা দশমিক এমনিতে বের করতে পারবো। তাহলে অক্টাল যদি হয় তাহলে এর নেক্সট নাম্বারটা কী হবে, নেক্সট নাম্বার হচ্ছে এর সাথে এক যোগ করতে হবে। ঠিক এই কারণেই আমি তোমাদেরকে সাম সিস্টেমটা শিখাইছি একটু আগে। তাহলে এর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে 7 এর সাথে এক যোগ করলে হয়ে যাবে 7 আর 1 8। আর আমরা একটু আগে লিখছি যে 8 সংখ্যাটা অক্টালে 10-তে হয়। 8 সংখ্যাটা অক্টালে কি হয়, কিসে 10-তে হয়। 7 আর 1 হয়ে গেল 8। 8 মানে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, প্রথম দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এই জন্য 8 এর 0 হাতে থাকবে 1, হাতের 1, 3 আর 1 4, 240। তাহলে 237 এর পরের অঙ্কটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমে 240, অর্থাৎ পরের সংখ্যা বের করতে গেলে আমাকে এক যোগ করতে হবে। পূর্বের সংখ্যা বের করতে গেলে দেখতে হবে তার পূর্বে কি ডিজিট ছিল, প্রিভিয়াস ডিজিটটা কী ছিল, সেই প্রিভিয়াস ডিজিট ধরে বের করতে হবে। এটা তুমি কিন্তু ক্যালকুলেটরে পাবা না। সো তোমাকে করতে হবে কি, এই টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আগেরগুলো কিন্তু পাবা, আমি তোমাদেরকে একটা ক্লাস নিব শুধু ক্যালকুলেটর দিয়ে কীভাবে একটা নাম্বার রূপান্তর করে অন্য যে কোনো নাম্বারে নিয়ে যাওয়া যায়, সেটা আমি খুব ভালো করে নিয়ে নিব। 10 থেকে 15 মিনিটের ক্লাসেই তোমার জন্য যথেষ্ট হবে। কিন্তু এইগুলো তুমি ক্যালকুলেটরে পাবা না, এগুলো তোমাকে জানতেই হবে এবং তোমাকে এক্সপ্লেইন করতে হবে, বিশেষ করে অনুধাবন প্রশ্ন যদি আসে। আচ্ছা, এখন আমরা যদি বলি যে একটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে 3FF, তাহলে এর পরের সংখ্যা কী হবে 3FF, এর পরের সংখ্যা কী হবে? আমরা জানি F হচ্ছে হেক্সাডেসিমালের সর্বোচ্চ ডিজিট। তাহলে সর্বোচ্চ ডিজিট যখন হয় তারপরে, যেমন দশমিকের ক্ষেত্রে সর্বোচ্চ ডিজিট হচ্ছে 9, তাহলে 9 এর পরে কী হয়ে যায় 10। এই আবার সেম অ্যাজ অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা জানি যে 7 এর পরে 8 যখন হয় তখন সেটা 10 হয়ে যায়। ঠিক একইভাবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে যখন F, তাহলে তার পরের সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে যদি আমরা বলি এক যোগ করতে হবে, তাহলে F আর 1, 15 + 1 হবে 16। আর 16 হচ্ছে হেক্সাডেসিমালের বেস। যদি বেজের সমান হয়ে যায়, আমরা কিন্তু ক্লাসের প্রথমেই বলছি, তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে 1 এবং 0 দিয়ে। কি দিয়ে? 1 এবং 0 দিয়ে। তাহলে 15 + 1 16, 16 মানে হচ্ছে 10, 16 মানে 10, 16 মানে 16 হেক্সাডেসিমালের ক্ষেত্রে 10, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 10, 8 অক্টালের ক্ষেত্রে 10। তাহলে এইবার কি হবে? তাহলে 15 আর 1 16, 16 শূন্য হাতে থাকলো 1, আবার 15 হাতের 1 16, 16 শূন্য হাতে থাকলো 1, 3 আর 1 4। সুতরাং 3FF এর পরের সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমালে 400। এখন একইভাবে যদি থাকে প্রিভিয়াস নাম্বার না, নেক্সট নাম্বার অর্থাৎ পরের সংখ্যা না থাকে, যদি প্রিভিয়াস নাম্বার থাকে অর্থাৎ পূর্বের সংখ্যা থাকে, তাহলে কি হবে? ধরো একটা সংখ্যা আছে, আমরা বলছি যে 200 হেক্সাডেসিমালে আছে। কিসে আছে? হেক্সাডেসিমালে 10। ঠিক একইভাবে তাহলে এখানে যেহেতু 0 আসছে, তাহলে এর পূর্বের ম্যাক্সিমাম ডিজিট ছিল হেক্সাডেসিমালের, ম্যাক্সিমাম ডিজিট হচ্ছে F। আবার 0, তাহলে তার ম্যাক্সিমাম ডিজিট কি? F। আবার 2 আছে, তাহলে কি হবে? তার প্রিভিয়াস নাম্বার, যেহেতু আমরা প্রিভিয়াস নাম্বার লিখছি, তাহলে প্রিভিয়াস 0 প্রিভিয়াস নাম্বার F, 0 প্রিভিয়াস নাম্বার F, 2 এর প্রিভিয়াস নাম্বার 1। সো এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 200 এর প্রিভিয়াস নাম্বার 1FF। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ। চলো আমরা তাহলে এবার নেক্সট টপিক্সে যাই। শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম ব্যাক। আমাদের চতুর্থ টপিক্স হচ্ছে সেকেন্ডের মধ্যেই অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যার যোগ বের করা। এটা MCQতে সাধারণত আসে, আমি এই জন্য এই টপিক্সটা সিলেক্ট করছি। তার আগে একটা কথা হলো, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে, আমার ভিডিও লেকচার ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। এটা আমার দাবি তোমাদের কাছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা। কমেন্ট করে যদি তোমরা আমাকে জানাও, তাহলে এই লেকচারের নোট শিটটা আমি তোমাদেরকে সেন্ড করে দিয়ে দেবো গুগল ড্রাইভে। ওকে, তাহলে চলো। আচ্ছা, সেকেন্ডের মধ্যে অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যার যোগ। এখন কথা হলো, আমরা দুটো অক্টাল সংখ্যা লিখলাম, 247 প্লাস 176। বলা হয়েছে
যে এই দুইটা অক্টাল সংখ্যার যোগফল বের করো, এই দুইটা অক্টাল সংখ্যার যোগফল বের করো। এই দুইটা অক্টাল সংখ্যার যোগ আমরা সেকেন্ডের মধ্যে বের করতে পারবো। কিভাবে? খুবই সহজ। আমরা এইভাবে না লিখি, আমরা এইভাবে লিখি 2 4 7 1 7 6। আমরা জানি 7 আর 6 হচ্ছে 13। আমরা জানি 7 6 কত? 13। তো 13 যদি হয়, আমি 13 কিন্তু বলছি এমনিতেই, তাহলে আমি দশমিকে লিখলে কিন্তু লিখবো হলো 13। দশমিকে লিখলে কি লিখবো? 13। কিন্তু আমরা যদি প্রথম লেকচারের প্রথম অংশটাতে যাই, আজকের লেকচারের প্রথম অংশটাতে, সেটাতে কিন্তু আমরা বলছি যে দশমিকের সাথে অক্টালের ডিফারেন্স হচ্ছে 2, যদি সেটা 1 এর ঘরে থাকে। কিসের ঘরে থাকে? 1 এর ঘরে থাকে। কত পর্যন্ত 1 এর ঘরে থাকবে? 15 পর্যন্ত। 8 থেকে 15, কারণ 16 গেলে 2 দিয়ে শুরু হয়। তাহলে যেহেতু 13, তার মানে 1 এর ঘরেই আছে। তাহলে 2 আমাকে বৃদ্ধি করে লিখতে হবে, কেননা অক্টাল আগেই 0 পেয়ে যায়, 2 ঘর আগে দশমিকের। তাহলে এটা 13 এর জায়গায় আমাকে 2 লিখলে হয়ে যাবে কত? লিখতে হবে কত? 15। তাহলে 7 + 6 হয় 13, আমাকে লিখতে হবে 15। তার মানে 13 × 5 হাতে থাকবে 1, 4 আর 1 5, 7 5 12। তাহলে 12 যদি হয়, দশমিকে হয় 12, কিন্তু 2 বৃদ্ধি করলে হয়ে যাবে 14। তাহলে 12 × 4 হাতে থাকলো 1, অর্থাৎ 14 বলতেছি, যদিও আমি বলতেছি 12, কিন্তু লেখার সময় 2 বৃদ্ধি করে লিখতেছি। আচ্ছা, হাতে থাকলো 1, 1 আর 1 2, 2 আর 2 4 হয়ে গেল। কারণ অক্টালে এই 4টা এখানে বসেছি, কারণ অক্টালে 4 আছে। তাহলে উত্তর হলো 4 4 5। আমরা শিখে গেলাম অক্টালের যোগ, খুবই ইজি। এরপরে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যার যোগ শিখব। 2c + 5a। ওকে, এখন কথা হলো আমি লিখলাম 2c আর হচ্ছে 5a। এখন আমাকে একটা জিনিস বুঝতে হবে যে অক্টাল এর সাথে দশমিকের ডিফারেন্স হচ্ছে 2। আমি অক্টাল লিখলে 2 বাড়াই লিখবো, দশমিক হলে 2 কমাই লিখবো। কিন্তু হেক্সাডেসিমালের সাথে দশমিকের ডিফারেন্স হচ্ছে 6, কেননা হেক্সাডেসিমাল হচ্ছে 16 বেজের 16 ভিত্তিক, আর দশমিক হচ্ছে 10 বেজ অর্থাৎ 10 ভিত্তিক। তাহলে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? 10 আর 16, এই যে 6 কম বেশি হওয়ার কারণে হেক্সাডেসিমাল কিন্তু 16-এ গিয়ে 10 পাবে, মানে 2 ডিজিট হবে। আর দশমিক 10-এই 2 ডিজিট পাবে। তাহলে দশমিকের ক্ষেত্রে যখন আমি দশমিক থেকে হেক্সাডেসিমালে লিখবো, তখন আমাকে 6 মাইনাস করে লিখতে হবে। আমি আবার বলছি যে 6 মাইনাস করে লিখতে হবে। যেমন 16 আমি দশমিকে লিখবো 10 দিয়ে, অথচ আমি দশমিকের ক্ষেত্রে আমি যদি 16 সংখ্যাটা লিখি, তাহলে আমাকে 6 বৃদ্ধি করে লিখতে হবে। 12 আর 10 হচ্ছে 22। তাহলে আমি যদি 22টা লিখি, তাহলে দশমিকে লিখবো 2 আর 2। খেয়াল করো, দশমিকে যদি আমি 2 2 লিখি, তাহলে হেক্সাডেসিমালে এইখান থেকে আমাকে 6 কমাই লিখতে হবে। এখান থেকে কি লিখতে হবে? 6 কমাই লিখতে হবে। এখান থেকে 6 আমি কমাই কীভাবে লিখবো? কারণ দশমিকের ক্ষেত্রে কিন্তু 6 বাড়াই লিখতে হবে। যেমন আমি 6 এখানে বৃদ্ধি করে লিখছি, এখান থেকে আবার 6 কমাই লিখতে হবে। তাহলে এখান থেকে যদি আমি 6 বাদ দিই, তাহলে এবার কী হবে? 22 থেকে 6 বাদ দিলে তাহলে কী হবে? 6 থেকে 12 লাগাল 6, হাতে থাকলো কত? 1। 1 থেকে 2 এর লাগাল 16। তাহলে আমার 12 আর 10-এ 22, তাহলে 22 কিসে কিসে হবে? 1 and 6, 1 and 6। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট যদি হয়, তাহলে 6 এখানে বসলো, হাতে কি থাকবে? 1, এটা হাতে থাকলো। তাহলে 5 আর 1 6, 6 আর 2 8, আর হেক্সাডেসিমালে কি আছে? 8 আছে। হেক্সাডেসিমালে কি আছে? 8 আছে। তাহলে সংখ্যাটা হবে 86। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ। যদি তোমাদের ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করবা, এবং কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবা।